আমার নাম হচ্ছে কদরুদ্দিন শিশির। গত 10 বছর ধরে বাংলাদেশে ফ্যাক্ট চেকিং এবং ডিজিটাল ভেরিফিকেশন, ডিজিটাল ইনভেস্টিগেশন এইসব বিষয়ে কাজ করি। বর্তমানে আমি দ্য ডিসেন্ট নামে একটা ডিজিটাল ইনভেস্টিগেটিভ মিডিয়া আউটলেট লঞ্চ করছি এবং সেটা এডিটর হিসেবে দায়িত্ব পালন করতেছি। অন্যান্য দেশের অন্যান্য ল্যাঙ্গুয়েজে যে ধরনের ভায়োলেশনগুলো হয় বাংলাদেশেও সেগুলো মোটামুটি কমন। এর মধ্যে প্রধানত আছে যে সাইবার বুলিং, যে কোনো ধরনের মানুষ, যে কোনো ধরনের ব্যক্তি, বয়স, জেন্ডার এবং যে কোনো ধরনের আইডেন্টিটির ঊর্ধ্বে বাংলাদেশে আসলে প্রচণ্ড পরিমাণে সাইবার বুলিং এবং হ্যারাসমেন্টের শিকার হন। এটা একটা কমন হিউম্যান রাইটস ভায়োলেশনের ঘটনা বাংলাদেশে। আরেকটা হচ্ছে যে সার্ভেইলেন্স। এখানে রাষ্ট্র, যেটা আমরা অনেক বছর ধরে জানি যে বাংলাদেশের রাষ্ট্র নানান ধরনের সাইবার ইকুইপমেন্টস কেনাকাটা করছে রিসেন্ট বছরগুলোতে এবং সেগুলো অ্যাক্টিভ আছে বলে আমরা জানি। বর্তমান একটা সময়ে একটা ইন্টারিম গভর্নমেন্ট থাকলেও আগের যে গভর্নমেন্টের যে সেট আপ স্ট্রাকচার সেটা কার্যকর থাকার কারণে আমরা নানান দিক থেকে ইন্ডিকেশন পাচ্ছি নিয়মিত নানান মানুষের ভিডিও, অডিও রেকর্ড হচ্ছে এবং সেগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করা হচ্ছে। নানান ধরনের নেতাকর্মী ব্যক্তিদের গোপন কনভারসেশন সোশ্যাল মিডিয়াতে চলে আসতেছে। তো সেখান থেকে বোঝা যায় যে আমাদের সাধারণ নাগরিকদের উপর সরকারি বা রাষ্ট্রীয় সার্ভেইলেন্স মেকানিজম অনেক স্ট্রং এবং সেটা অব্যাহত আছে। এটা আরেক ধরনের হিউম্যান রাইটস ভায়োলেশন ডিজিটাল স্পেসে। এর বাইরে হচ্ছে থ্রেট, যে মানুষকে হত্যা করার যে কোনো ধরনের, আপনি যদি দেখেন যে পলিটিক্যাল কিংবা রিলিজিয়াস কিংবা আইডিওলজিক্যাল কোনো স্ট্যান্ড পয়েন্ট থেকে কাউকে যদি পছন্দ না হয়, বিরূপ মনোভাব থাকে, তাহলে তাকে আসলে থ্রেট করা, তারকে হত্যা করার জন্য আহ্বান করা, এ ধরনের ব্যাপারও বাংলাদেশে ঘটতেছে। এবং কাউকে, কারো ব্যক্তি বা অন্যান্য যে কোনো ধরনের আইডেন্টিটিকে টার্গেট করে ক্যাম্পেইন চালিয়ে তাকে হত্যাযোগ্য করার মতো ব্যাপারও বাংলাদেশে ঘটে। যেমন জেন্ডার আইডেন্টিটি কেন্দ্রিক যেসব মাইনরিটি আছেন তাদের ব্যাপারে বাংলাদেশে কমন একটা প্র্যাকটিস আমরা দেখি যে তাদেরকে হত্যাযোগ্য করে তোলার মতো ক্যাম্পেইন বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে হয়। সো এটা আর একটা ভায়োলেশন। এর বাইরে আরেকটা ব্যাপার বলা যাবে যে নারীদেরকে স্পেশালি নানানভাবে টার্গেট করে নারীদের রাইটস ভায়োলেশন ডিজিটাল স্পেসে সেটা অহরহ ঘটে এবং এইটার কারণে অনেক নারী তাদের আইডেন্টিটি প্রকাশ না করে সোশ্যাল মিডিয়া চালাইতে হয়, কিংবা সোশ্যাল মিডিয়াতে তাদের ইভেন কেউ ভয়ে অ্যাকাউন্ট খুলেনি না। সো এই ব্যাপারটাও এক ধরনের আমাদের এখানে কমন। ভিন্নমত প্রকাশকারীরা বাংলাদেশে কেমন ধরনের ঝুঁকির মধ্যে আছেন এটা বললে বলা যাবে যে তারা এক ধরনের ডিজিটাল মবের ঝুঁকিতে থাকেন। আমি যদি পার্সোনালি বলি যে আমি একজন ফ্যাক্ট চেকার এবং সাংবাদিক হিসেবে এটা এক্সপিরিয়েন্স করি পার্সোনালি গত বহু বছর ধরে, আগের গভর্নমেন্টের সময়, বর্তমান গভর্নমেন্টের সময়ও। আমার কোনো একটা রিপোর্ট বা কোনো অপিনিয়ন যদি কারো অপছন্দ হয় তাহলে দেখা যাচ্ছে যে এখানে একসাথে বেশ কিছু লোকজন জড়ো হয়ে আমার বিরুদ্ধে একটা হয়তো আমার ওয়ালে এসে কমেন্ট করা, আমাকে অ্যাবিউজ করা ল্যাঙ্গুয়েজের দিক থেকে, আবার আমার বিপক্ষে বিভিন্ন কোঅর্ডিনেটেড গ্রুপ পেজ থেকে ক্যাম্পেইন চালানো এবং সেই ক্যাম্পেইনটা হচ্ছে ডিসইনফরমেশন বেসড অথবা হেইট বেসড, যে আমাকে ঘৃণা করা, আমার ব্যাপারে এমন বক্তব্য ছড়ানো যেই বক্তব্যগুলো আসলে আমি না, আমার এমন আইডেন্টিটি তারা ক্রিয়েট করে, কল্পনা করে তারা প্রচার চালানো, যেমন আমি নাস্তিক কিংবা আমি হচ্ছে দেশবিরোধী কিংবা আমি সিআইএর এজেন্ট, এই টাইপের নানান অ্যাঙ্গেল থেকে নানান সময় নানান পক্ষ। সো এটা আমি আমার এক্সাম্পলটা বলতেছি। এইটাই হচ্ছে জেনারেল একটা টেন্ডেন্সি। যদি কাউকে আমার ভিন্ন মতের দেখি তাহলে আমি ডিজিটাল একটা মব তৈরি করে তাকে তার চরিত্র হনন, তার জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া অথবা কোঅর্ডিনেটেডভাবে তার অ্যাকাউন্টে হামলা করা, অ্যাকাউন্ট নাই করে দেওয়া, রিপোর্ট করা, তারপর হচ্ছে ইনবক্সে থ্রেট করা, এরকম নানান ব্যাপার ঘটে। সো ভিন্ন মত প্রকাশের কারণে এক ধরনের কোঅর্ডিনেটেড ডিজিটাল মবের শিকার অনেকেই হন, এটা আমি বলতে পারি। সো নারীরা অনলাইনে কী ধরনের ডিসইনফরমেশনের শিকার হন এটার দুই ভাগে বলা যায়। একটা হচ্ছে পলিটিক্যাল কারণে আর একটা হচ্ছে নন পলিটিক্যাল, নানান ধরেন যে সামাজিক কারণে। যদি ধরেন একটা মেয়ে একটা সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দিল, তার একটা নতুন ড্রেস পরছে বা কোথাও ঘুরতে গেছে,
সো ওই তার একটা একান্ত পার্সোনাল মুহূর্তের ছবি সে হয়তো খুবই গুড ফেইথে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে, তার ফ্রেন্ডরা দেখবে বা কী করবে, কিন্তু সেখানে ওই ড্রেসটা নিয়ে একটা কমেন্ট করা যে আপনি তো বেপর্দা হয়ে এখানে যাচ্ছেন, আপনি তো বোরকা পরেন না, কিংবা হচ্ছে তার ড্রেসটা যদি একটু ওয়েস্টার্ন টাইপের ড্রেস হয় তাহলে তাকে ওখানে হেনস্থা করা যে আপনি তো আসলে ধর্ম মানেন না, আপনি এমনভাবে শব্দ চয়ন করে অ্যাটাক করা, যেমন ধরেন যে আপনি তো তোকে তো দেখে বেশ্যা মনে হয়। সো এইভাবে একান্ত পার্সোনাল আচার আচরণ সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করে নারীরা দেখা যাচ্ছে যে হেনস্থার শিকার হন, হেড স্পিচের শিকার হন। এটা গেল একদম ন্যাচারাল, মানে আমি সামাজিক বিভিন্ন কারণে বলতেছি। ওই নারী যিনি এটা তার ছবিটা প্রকাশ করছেন কিংবা কোথাও ঘুরতে গেছেন এটা প্রকাশ করছেন, এটা আসলে কোনো পলিটিক্যাল বিষয় না। জাস্ট র্যান্ডম ইউজার এসে তার সামাজিক আন্ডারস্ট্যান্ডিং, রিলিজিয়াস আন্ডারস্ট্যান্ডিংকে ব্যবহার করে ওই নারীর উপর হেট ক্যাম্পেইন করা শুরু করে দিল। আরেকটা হচ্ছে পলিটিক্যাল কারণে হয়, যেমন ধরেন বাংলাদেশে নানান 5 আগস্টের পরে বা 5 আগস্টের আগেও ছিল সেটা, 5 আগস্টের পরে বিশেষ করে নানান পলিটিক্যাল পার্টির জন্ম হয়েছে, নানান পলিটিক্যাল প্ল্যাটফর্মের জন্ম হয়েছে, নানান ধরনের মানুষ রাজনীতি করার কিংবা রাজনীতির বাইরেও নানান ধরনের সামাজিক অ্যাক্টিভিটিতে সক্রিয় হয়েছেন ডিজিটাল স্পেসে, রিয়েল লাইফে। তো এর মধ্যে অনেকেই অনেক প্ল্যাটফর্মে, অনেক পলিটিক্যাল পার্টিতে নারীদের বেশ উপস্থিতি বাড়ছে। ইভেন ইসলামিক পলিটিক্যাল পার্টিগুলোতেও, বিশেষ করে আমি যদি বলি যে জামাতে ইসলামী বা শিবির বা এই টাইপের আরও যারা পলিটিক্যাল পার্টি আছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা তাদের নারী সদস্যদেরকে পলিটিক্যাল প্ল্যাটফর্মগুলোতে সামনের দিকে নিয়ে আসতেছেন। তো এই যে নারীরা পলিটিক্যালি এম্পাওয়ার হচ্ছেন বলে আমরা কিছুটা দেখতে পাচ্ছি, অথবা কিছু সিম্বল অ্যাটলিস্ট দেখতে পাচ্ছি। এইটাকে প্রতিটা পলিটিক্যাল অপোজিশন ওয়েপনাইজ করার চেষ্টা করতেছে। মানে ধরেন যদি একজন নারী পলিটিক্যাল পার্টি, একটা সেকুলার পলিটিক্যাল পার্টির নারী ক্যান্ডিডেটের বিরুদ্ধে আমাকে অবস্থান নিতে হয় অনলাইনে কোনো অন্য পলিটিক্যাল পার্টির লোকজন, তাহলে দেখা যাচ্ছে যে তাকে তার নারী আইডেন্টিটিকে ব্যবহার করে অ্যাটাক করা হচ্ছে। বিএনপির একজন প্রচুর পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট কিংবা লিডার আছেন যারা গত কয়েক মাস ধরে আমরা দেখছি যে হয়তো তাদের ভুয়া ছবি, আমি নাম না বলি, সো ভুয়া ছবি তৈরি করে, ভিডিও তৈরি করে, যেটা নুডিটির সংজ্ঞায় পড়ে, এরকমের নুড ছবি ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেওয়া হয়েছে। সো সেকুলার পলিটিক্যাল পার্টিগুলোর লোকজন, মেয়ে বা নারী নেত্রীরা বা অ্যাক্টিভিস্টরা সোশ্যাল মিডিয়াতে এইভাবে এক ধরনের হেট ক্যাম্পেইনের শিকার হচ্ছেন। আবার অন্যদিকেও আছে ইসলামিস্ট পলিটিক্যাল পার্টিগুলার নারী নেত্রীরাও সেম, কিন্তু সেকুলার পলিটিক্যাল পার্টি তাদের অপোজিশনে যারা আছে তাদের অনেকের মাধ্যমে নানান ধরনের নেগেটিভ ক্যাম্পেইনের শিকার হয়। যেমন আজকে সকালে আমি যখন সোশ্যাল মিডিয়াতে কী করি তখন দেখতেছি যে আওয়ামী লীগের একটা ফেসবুক পেজে 2টা ছবি পোস্ট করা হয়েছে যে ঢাকা ইউনিভার্সিটিতে শিবিরের প্যানেল থেকে জয়ী হওয়া কয়েকজন নারী সদস্য যারা হচ্ছে পর্দানসীন, যাদের বোরকা পরা, তো তাদের ছবিটা উপরে দিয়ে লেখা হলো এখানে যে ছাত্রী সংস্থার সদস্য যখন ঢাকা ইউনিভার্সিটিতে, নিচে অন্য একটা জায়গায় কোনো একটা হোটেলে রেইডের সময় তোলা কয়েকজন নারীর ছবি পোস্ট করে দেওয়া হলো যে শিবিরের নারী সদস্য যখন হোটেলে। সো এই টাইপের সেম জিনিসগুলো আমরা অন্যান্য পলিটিক্যাল পার্টির ক্ষেত্রেও দেখি যে এক পলিটিক্যাল পার্টির ব্যক্তি বা অনলাইন অ্যাক্টিভিস্টরা বা অনলাইন ব্যবহারকারীরা অন্য পলিটিক্যাল পার্টির নারী ক্যান্ডিডেটদেরকে টার্গেট করে ডিসইনফরমেশন, হেট ক্যাম্পেইন রেগুলার করে থাকেন। এটা একদম কমন। অবশ্যই প্রভাব পড়বে, আমরা বলতে পারতেছি না যে ধরেন আমরা এই ধরনের ডিসইনফরমেশন কিংবা হেট ক্যাম্পেইন নারীদের ব্যাপারে অনলাইনে চালানোর ফল কি হবে তার উপর আমরা আসলে খুব বেশি ডাটা এখন আমাদের কাছে নাই। প্রথমত ওপেন স্পেসে ওপেনভাবে নারীদের অংশগ্রহণ, সোশ্যাল মিডিয়াতে অ্যাপিয়ার করা বিভিন্ন অ্যাক্টিভিটিতে, এটা 5 আগস্টের আগে খুব বেশি ছিল না। একটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির লোকজনই বেশি করতেন, অন্য পলিটিক্যাল পার্টিগুলো তাদের অ্যাক্টিভিটি সোশ্যাল মিডিয়াতে ওইভাবে প্রচার করতো না। ফলে আমরা আগের ডাটা দিয়ে
যাচাই করতে পারবো না, অনেক কিছু প্রেডিক্ট করতে পারবো না, বাট 5 আগস্টের পরে সবাই যেহেতু ওপেন স্পেস পাইছে, সবার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে। তো ওই দেখা যাওয়া অ্যাক্টিভিটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা গুরুত্বপূর্ণ অংশ মিডিয়া নারীদেরকে টার্গেট করে ডিসইনফরমেশন কিংবা হেট ক্যাম্পেইন করা হচ্ছে অ্যাক্রস দ্য পলিটিক্যাল স্পেকট্রাম। সবাই এটার জন্য দায়ী, সব পলিটিক্যাল পার্টি, এবং সব পলিটিক্যাল পার্টির নারী কর্মী, অ্যাক্টিভিস্টরা, নেত্রীরা ভিকটিম। আমি মনে করি এটার অবশ্যই একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, বাট সেটা অলরেডি পড়ছে কি না আমরা ডাটা ছাড়া বলতে পারবো না। এবং আমার মনে হচ্ছে যে আমি এরকম পোস্ট দেখছি সোশ্যাল মিডিয়াতে, যে এসব দেখলে মানে এরকম নারী অ্যাক্টিভিস্টদের বক্তব্য তারা পোস্ট করতেছেন যে সোশ্যাল মিডিয়া এই চেহারা দেখলে মনে হয় যে ফেসবুক থেকে চলে যাই। তো এখন প্রচারের অন্যতম জায়গা হচ্ছে সোশ্যাল মিডিয়া, যে কোনো ধরনের প্রচারের, আপনি এটা অ্যাডভার্টাইজমেন্ট বলেন, কোম্পানির ফাইন্যান্সিয়াল প্রচার বলেন, পলিটিক্যাল ক্যাম্পেইন বলেন। সো এখানে যদি কোনো নারী অ্যাক্টিভিস্ট বা নেত্রী বা যে কোনো ধরনের নারী যদি সোশ্যাল মিডিয়াতে সে বিরক্ত হয়ে বলে এটা যে আমার মনে হয় আর সোশ্যাল মিডিয়াতে না থাকাই বেটার, তাহলে অবশ্যই এটাকে এইভাবে নেওয়া যায় যে সে আসলে তার অ্যাক্টিভিজম, তার কার্যক্রম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার যে নেগেটিভ ক্যাম্পেইন নারীদের ব্যাপারে এটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতেছে। হয়তোবা আমরা এটা নিয়ে রিসার্চ করলে হয়তো সামনে ডাটা পাওয়া যাবে যে কত % নারী এটা এই ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়ে তাদের সোশ্যাল বা পলিটিক্যাল লাইফ থেকে কুইট করতেছেন, কিংবা আদৌ করতেছেন বা কি না, বা অথবা কোন মাত্রায় করতেছেন। সো এটি মানসিক স্বাস্থ্য তো অবশ্যই প্রভাব পড়ে, এটা তো রিসার্চের ডাটা থেকে বলা যাবে যে প্রচুর পরিমাণে রিসার্চ এটা ওয়েস্টে হয়েছে যে সোশ্যাল মিডিয়া বিহেভিয়ার একটা মানুষের মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলে। এখন ধরেন কোনো একজন নারী বা নারী ছাড়া অন্য কেউ কোনো একটা থ্রেট পাইলো সোশ্যাল মিডিয়াতে, আমি নিজে পাইছি, আমি নিজে আমার নিজের কেস বলতে পারি। আমি যেদিন একাধিক ফেসবুক পেজ থেকে থ্রেট একটা রিপোর্ট করার পরে আমি থ্রেটের শিকার হয়েছি যে আমাকে মেরে ফেলা, ওকে উঠিয়ে মেরে ফেলা দরকার বা ওকে গ্রেফতার করা দরকার, এই ধরনের ক্যাম্পেইন যখন 2 দিন চলছে, আমার এরকম রাত গেছে যে আমি ঠিকমতো ঘুমাতে পারিনি। আমার কাছে মনে হয়েছে যে এটা কি বাস্তব হয়ে যায় কিনা, কেউ কি চলে আসে, কেউ কি আমি রাস্তা দিয়ে হাঁটার সময় আমাকে সতর্ক থাকতে হয়েছে যে কেউ কি আমাকে হামলা করে ফেলে। সো একজন নারীর ক্ষেত্রে সেম এটা হতে পারে, এবং নারীর ক্ষেত্রে আরও বেশি হতে পারে, কারণ হচ্ছে নারীর ইনবক্সে আমরা এরকম রেগুলার মানুষদেরকে আমাদের কাছে অভিযোগ নিয়ে আসতে দেখি যে তার অ্যাকাউন্টটা সে ইউজ করে, কিন্তু এখন সে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে। তার ইনবক্সে থ্রেট করা, তাকে তার ছবি ম্যানিপুলেট করে এডিট করে তার ইনবক্সে আবার পাঠানো, কিংবা হচ্ছে যে যারা হ্যারাসকারী তারা তাদের বিভিন্ন ধরনের নুড ছবি সোশ্যাল মিডিয়াতে পাঠানো, খারাপ প্রস্তাব করা, তার মা পরিবার পরিজনকে নিয়ে বাজে ধরনের কথা বলা। সো এগুলো আসলে আমাদের বাংলাদেশের রক্ষণশীল সোসাইটিতে যেসব নারীরা আসলে এই ধরনের পরিবেশে অভ্যস্ত না, তারা যখন হঠাৎ করে সোশ্যাল মিডিয়া ব্যবহার করার কারণে এই ধরনের পরিবেশের মুখোমুখি হন এরকম আচরণের, অবশ্যই তাদের মানসিক স্বাস্থ্যে ইম্প্যাক্ট পড়ে। এবং এরকমের ঘটনা আছে বাংলাদেশে যে সোশ্যাল মিডিয়া পোস্ট ভাইরাল হওয়ার কারণে আত্মহত্যা করছেন, আমরা এরকম নিউজ দেখি, হ্যাঁ মাঝে মাঝে দেখছি। তারপরে হচ্ছে এরকম আছে যে একটা মেয়ে ইনফ্লুয়েন্সার বছর 2 আগে তার নোড, এডিটেড নোড, এটা কোনো রিয়েল না, হ্যাঁ ছড়ায় দেওয়া হয়, এবং সে সোশ্যাল মিডিয়াতে এসে আত্মহত্যার হুমকি দেয়। তারপরে একটা পর্যায়ে তার হয়তোবা আত্মীয় স্বজনের সাপোর্টে বা তার কাছের মানুষদের সাপোর্টে সে সেখান থেকে উতরায় ওঠে, এবং হচ্ছে এরপরে একটা সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানায় যে সে কীভাবে ওই পরিস্থিতি থেকে সে নিজেকে সামলে নেয়, এবং সে এরপরে নিজে ডিবাঙ্ক করে বা এটা প্রমাণ দেখায় যে তার ভিডিওটা যেটা তার নোট হিসেবে প্রচার করা হচ্ছে এটা আসলে ভুয়া, সে নিজেই প্রমাণ করে। সো সোশ্যাল মিডিয়া বুলিং কিংবা সোশ্যাল মিডিয়াতে ডিসইনফরমেশন ক্যাম্পেইন, হেড ক্যাম্পেইন মানুষকে আসলে ইভেনচুয়ালি ডেথের মুখোমুখি করে ফেলতে পারে। ভূমিকা অনেকভাবেই রাখতে পারে মিডিয়া কিংবা সোসাইটির যেসব সিভিল সোসাইটি অর্গানাইজেশন আছে, কিছু কিছু কার্যক্রম আছে আমরা দেখি, বাট আমার মনে হয় যে এটা এনাফ না। সবচেয়ে বেশি যেটা আমার কাছে মনে হয় 2টা জিনিস প্রয়োজন। একটা হচ্ছে বাংলাদেশে ডিজিটাল লিটারেসি, ডিজিটাল স্পেসে আমি সার্ফিং করার জন্য, ডিজিটাল নানান প্রোডাক্ট ব্যবহার করার জন্য আমার যে বেসিক নলেজ থাকা দরকার এগুলো আমাদের নাই, এই নলেজটা আমাদের ম্যাথ লেভেলে নাই। এটা যদি না দেওয়া হয় তাহলে এইটা না দেওয়ার কারণে অসচেতনতা বশত অনেকে অনেক আচরণ সোশ্যাল মিডিয়াতে করে বসেন, কিংবা ডিজিটাল বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করতে গিয়ে করে বসেন, যেটা তার জন্য পরে নেগেটিভ
কনসিকুয়েন্স বয়ে নিয়ে আসে। যেমন ধরেন আপনি সোশ্যাল মিডিয়াতে কোন ছবি কতটুকু প্রকাশ করবেন, এটা ছেলে মেয়ে নির্বিশেষে। আমি আমার নিজের ছবি আমি প্রকাশ করার ক্ষেত্রে খুবই সচেতন থাকি যে আমার ছবি যে কোনো জায়গায় ব্যবহার করে যে কেউ একটা ক্যাম্পেইন করতে পারে, আমি হয়তো জানবই না, এবং আমি না জানা অবস্থায় আমার ব্যাপারে কিছু মানুষজন কিছু ধারণা পোষণ করে বসে থাকবে এবং তারা আমার রিয়েল লাইফে নানা ধরনের ক্ষতি করবে, আমার জানারও সুযোগ হবে না। সো আমি কোন ছবি প্রকাশ করব না, আমার বাচ্চার কোন ছবি প্রকাশ করব না, হ্যাঁ। সো এইভাবে আমি কোন জায়গায় কোন লিঙ্কটা আমাকে কেউ পাঠালে আমি ক্লিক করে আমার একটা ছবি এডিট করার ফ্রি এডিট করার অ্যাপ আমি ইউজ করব কি করব না, হ্যাঁ, আছে না অনেক ফানি অ্যাপ আছে। সো এই ব্যাপারগুলো আবার হচ্ছে কোনটা ফেক নিউজ কোনটা ফেক নিউজ না, কোন নিউজটা আমি শেয়ার করব কোনটা শেয়ার করব না, এরকম নানান বিষয় আছে ডিজিটাল লিটারেসির মধ্যে পড়ে। এগুলো যদি আমরা না জানি তাহলে আমাদের নিজেদেরকে একটা ভালনারেবল পজিশনে আমরা ফেলে দেই। প্রথম কাজ হলো ডিজিটাল লিটারেসি মানুষের মধ্যে বাড়ানো, এটা হইল মূল কাজ, এবং এটা করার জন্য আসলে সিভিল সোসাইটি মিডিয়া যতটুকু করবে তার চেয়ে বেশি কাজ আমি মনে করি দায়িত্ব হচ্ছে সরকারের, গভর্নমেন্টের। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে ডিজিটাল লিটারেসির বাইরে যে ডিজিটাল স্পেসে যে ক্রাইমগুলো হয়, ধরেন এরকমের ভায়োলেশন, কেউ কাউকে হেট ক্যাম্পেইন করতেছে, এগুলো খুব সিস্টেমেটিক এবং সঠিক ওয়েতে আইনের আওতায় নিয়ে আসা। আমরা দেখি বেশ কিছু আইন সংস্থার মানে আইন প্রয়োগকারী সংস্থার বেশ কিছু ডিপার্টমেন্ট ইউনিট আছে কাজ করে, কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আমি এটা বলতে পারি যে জার্নালিজমের অভিজ্ঞতা থেকে তারা অপেক্ষা করেন যে কখন একজন ভিকটিম এসে একটা অভিযোগ করবেন, তাদের চোখের সামনে নানান ধরনের ভায়োলেশন ঘটতেছে সোশ্যাল মিডিয়াতে। আমরা রিসেন্টলি একটা রিপোর্টও করছি এরকম যে নারীদের সোশ্যাল মিডিয়া মানে বিচে গোসল করার কিংবা ওয়াটার পার্কে গোসল করার ভিডিও গোপনে ধারণ করে সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে ব্যবসা করা হচ্ছে, মিলিয়নস অফ ভিউজ এক একটা ভিডিও থেকে অর্জন করা হচ্ছে। এগুলো আইনশৃঙ্খলা বাহিনী জানে, তাদেরকে দেখানো হচ্ছে। তারা অপেক্ষা করে যে কেউ একজন এসে ভুক্তভোগী এসে অভিযোগ করবে, তারপরে তারা ওই পেজের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এটা এই যে আইনের লোপহুল থাকা এবং সেটাকে ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনী উদাসীন থাকা, এইটা আমার মনে হয় অনেক বেশি কন্ট্রিবিউট করতেছে মানে আমাদের এখানকার যারা সোশ্যাল মিডিয়া বা অনলাইন স্পেসে নানান ক্রাইমের শিকার হচ্ছে যারা, তাদেরকে আরও ভালনারেবল করে দিচ্ছে। সো আমাদেরকে প্রোঅ্যাক্টিভ হইতে হবে সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল স্পেসে ক্রাইম মোকাবেলার জন্য। এটা যদি আমাদের আইন প্রোঅ্যাক্টিভ না করতে পারি, আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে যদি প্রোঅ্যাক্টিভ করতে না পারি, তাহলে আসলে যতই আমরা ডিজিটাল লিটারেসি দেওয়ার পরেও কিছু ক্রিমিনাল থাকবে যারা এগুলো ভায়োলেট করবে, তাদেরকে সঠিকভাবে আইনের আওতায় আনা যদি না যায় তাহলে আসলে এই হার্ম কমায় নিয়ে আসা যাবে না। কী ধরনের মানে দক্ষতা অর্জন করলে মানুষজন ডিজিটাল হার্ম থেকে বাঁচাবে, এটা ডিপেন্ড করে আসলে হার্মের উপর। একটা হার্ম ধরেন যে সাইবার ক্রাইম, ধরেন আপনি আপনার আইডি, বিভিন্ন ধরনের আইডি আছে, ন্যাশনাল আইডি কিংবা এরকম এটিএম কার্ড, এরকমের প্রাইভেট ইনফরমেশনওয়ালা অনেক জিনিস আপনি সোশ্যাল মিডিয়াতে দিতে পারেন না। সো এই যে এটা নেটিকেট জানা যে আমি কোন জিনিস আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবো, কোনটা পারবো না, আমি কোথায় যাচ্ছি, কখন কোথায় জায়গায় লাইভ দিচ্ছি, এগুলো কিন্তু আমার সাইবার ক্রাইমকে উৎসাহিত করার সুযোগ করে দেয়। তো এগুলো কোনটা শেয়ার করা যাবে, কোনটা প্রচার করা যাবে, কোনটা যাবে না, এই ব্যাপারগুলো জানা একটা ফার্স্ট ওয়ে যে আমি আসলে নিজেকে রক্ষা করতে গেলে প্রথমে জানতে হবে। নাম্বার 2, এটা বললাম আমি যে বেসিক কিছু লিটারেসি। তারপরে ধরেন যে সাইবার ক্রাইমের আমি শিকার হচ্ছি, আমি বুলিং হ্যারাসমেন্টের শিকার হচ্ছি, এখন আমি এটার প্রতিকার কোথায় পাবো, কিভাবে পাবো, এটাও একটা নলেজ, এটা আমার জানতে হবে। 2-4টা আইন প্রয়োগকারী সংস্থার ডিজিটাল যে ইউনিট, এগুলোর যোগাযোগ নাম্বার কিংবা কিভাবে যোগাযোগ করতে হবে সেগুলো আমার জানা থাকতে হবে। এটা এখন একটা মানে যেমন ধরেন যে কিছু আইন শৃঙ্খলা বাহিনীর ডিজিটাল মনিটরিং ইউনিটের, সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের মোবাইল নাম্বার থাকা আপনার কাছে বা অভিযোগ করার কিসের থাকা আপনার কাছে 999-এর কিসের মতো, যে এটা আপনার থাকতে হবে। আবার হচ্ছে আপনি যদি ডিসইনফরমেশন, ফেক নিউজ
ডিসইনফরমেশন এগুলো থেকে বাঁচতে চান, এগুলোর হার্ম থাকে, তাহলে আপনার আবার জানতে হবে যে নিউজ কী জিনিস, রিলায়েবল নিউজ কোথায় পাওয়া যায়, ফেক নিউজ কারা ছড়ায় অনলাইনে, এদেরকে এই নামগুলো আইডেন্টিটিগুলো আপনার কী করা, বা যারা ফ্যাক্ট চেকিং করে তাদের ওয়েবসাইটগুলো কোনগুলো, এই যে বেসিক কিছু ইনফরমেশন এগুলো আপনার জানতে হবে। সো ডিজিটাল হার্ম কোনটা সেই অনুযায়ী সেটার রেমিডি কোথায় পাওয়া যাবে না পাওয়া যাবে, কিভাবে সেটা থেকে রক্ষা পাওয়া যায়, এই নলেজগুলো আমাদের ছোট ছোট করে আমাদের আসলে সবারই জানতে হবে। এইভাবেই আমরা আসলে ডিজিটাল হার্ম থেকে বা যে কোনো ধরনের কি বলবো অনলাইনের ক্ষতি থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো। এইটা আসলে হচ্ছে ওখানেও ডোমেইন স্পেসিফিক কিংবা হচ্ছে বিষয় স্পেসিফিক নানা ধরনের ব্যবস্থা হইতে পারে। প্রথমত যেটা হওয়া দরকার যে আমি জানি না এরকম কোনো মেকানিজম আছে কি না, আমি রিসেন্টলি এক্সপ্লোর করে দেখলাম যে হয়তো বা নাই, যে একটা নির্দিষ্ট ক্রাইম হয়তো বা ঘটনা হচ্ছে যে নারীদের কিংবা পুরুষদের যে কারোই কোনো প্রাইভেট বিভিন্ন ছবি ভিডিও বিক্রি হচ্ছে অনলাইনে, যে আমার মোবাইলটা আমি হচ্ছে এখানে রাখছি, কেউ হয়তো হ্যাক করে, কেউ হয়তো প্রাইভেট মেসেঞ্জিংয়ের মাধ্যমে নিয়ে নিল, ব্লুটুথের মাধ্যমে কেউ কারোর ডিভাইসে কানেক্টেড হয়ে কোনো একটা প্রাইভেট ছবি নিয়ে নিল, অথবা আমি মোবাইল ঠিক করতে দিছি সেখান থেকে মেকানিকরা অনেক কিছু ডাউনলোড করে রেখে দিয়ে তারপরে সেই যে প্রাইভেট ইনফরমেশন আপনার মোবাইল থেকে সেগুলো বিশেষ করে ছবি এবং ইন্টিমেট ছবি ভিডিও এগুলো বেচাকেনা হয় বাংলাদেশে রেগুলার। এবং এই যে বেচাকেনা হচ্ছে সেগুলো কিন্তু লিগ্যাল নানান এন্টিটি ব্যবহার করে, যেমন ধরেন মোবাইল নাম্বার ব্যবহার করে টাকা নেওয়া হচ্ছে, তারপরে হচ্ছে নানান ফেসবুক আইডি এরকম মানে কি ব্যবহার করে এগুলোর বিজ্ঞাপন করা হচ্ছে। তো এই যে কয়েকটা প্ল্যাটফর্ম ব্যবহার করে যে অপরাধটা করা হচ্ছে, এটা যদি ধরেন মোবাইল কোম্পানি, হ্যাঁ মোবাইল অপারেটর যেগুলো, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের যারা অথরিটি তারা, এইভাবে কয়েকটা কর্তৃপক্ষ যদি কোঅপারেশনাল কাজ না করে, একটার সাথে একটা মিলিয়ে কোলাবোরেটিভ কাজ না করে, তাহলে এই ক্রিমিনালদেরকে ধরা যাবে না। সো আমি মনে করি যে ন্যাশনাল যে সাইবার সিকিউরিটি এজেন্সি আছে, আবার এখানে আছে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর বিভিন্ন ইউনিট আছে যারা সোশ্যাল মিডিয়া মনিটরিং কিংবা সাইবার ক্রাইম প্রতিরোধে কাজ করে, আবার হচ্ছে মোবাইল কোম্পানি, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এদের যৌথ একটা কোনো প্ল্যাটফর্ম কিংবা এদের আলাদা আলাদা প্ল্যাটফর্মের যৌথ কোনো কোলাবোরেটিভ ওয়ে থাকা উচিত, যে যাতে ক্রস প্ল্যাটফর্ম নানান ধরনের ইনফরমেশন নানান ধরনের টুলস ইউজ করে ম্যানিপুলেট করে ক্রিমিনালরা ক্রাইম কন্টিনিউ করতে না পারে। সো আমার মনে হয় বাংলাদেশে এই ক্ষেত্রে বেশ দুর্বলতা আছে, যে প্ল্যাটফর্ম হয়তো হেল্প করে না আইনশৃঙ্খলা বাহিনীকে, আইনশৃঙ্খলা বাহিনী হয়তো হেল্প পায় না মোবাইল অপারেটরের কাছ থেকে, মোবাইল অপারেটরের কাছ থেকে পাইলে আবার অন্য জায়গা থেকে পায় না, এই ব্যাপারটা আছে। সো আমি মনে করি যে এদের যদি একটা কোলাবোরেটিভ একটা অ্যাপ্রোচ থাকে, তাহলে সেটা অনেক ধরনের ক্রাইম ইজিলি কুইক কী করা সম্ভব, ট্যাকল দেওয়া সম্ভব। আচ্ছা, এই ক্ষেত্রে আমি প্রথম কি মনে করি যে প্রতিটা মানুষের একটা নির্দিষ্ট লেভেলে স্কুল থেকে শুরু করে স্কুল কলেজ ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত নানান মাত্রায় ডিজিটাল লিটারেসি দেওয়া খুব দরকার। সো প্রতিটা মানুষকে যদি আমরা ডিজিটাল হার্মের ব্যাপারে সচেতন করতে পারি, নানান ধরনের ডিজিটাল হার্মের, এবং সেগুলো মোকাবেলায় আমরা কি কি পদক্ষেপ নেব, আমি আগেই বললাম যে ডিসইনফরমেশন মোকাবেলায় আমরা কি নলেজ অর্জন করব, সাইবার ক্রাইমের শিকার হলে আমি কি কি করব, বা ক্রাইমের শিকার না হওয়ার জন্য আমাকে কি প্রিভেন্টিভ মেজার নিতে হবে সেগুলো আমার জানতে হবে, কোন জায়গায় আমি প্রতিকার পাবো সেটা জানতে হবে। এই টাইপের আরও নানান বিষয় আছে। এর বাইরে একটা হচ্ছে যে আমি বললাম যে ডিজিটাল লিটারেসি সবার থাকতে হবে। 2 নম্বর হচ্ছে রাষ্ট্র মানুষের উপর সার্ভেইলেন্স করা বন্ধ করতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ হিউম্যান রাইটস ভায়োলেশন, যে ডিজিটাল স্পেসে আনলিমিটেড সার্ভেইলেন্সের শিকার হচ্ছেন আমাদের মানুষজন, এবং আমাদের ডাটা সিকিউরিটি, ডাটা প্রোটেকশন। যেমন ধরেন আমরা রিসেন্টলি অনেক নিউজ দেখছি যে বাংলাদেশের মানুষের টোটাল যে 18 কোটি মানুষের
এনআইডি কার্ডের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সংখ্যক মানুষের, এটা কয়েক কোটি মানুষের এনআইডি কার্ডের ইনফরমেশন লিক হয়ে গেছে বা হ্যাক হয়ে গেছে, হ্যাকারদের হাতে চলে গেছে। সো এটা দায় রাষ্ট্রের। এইটা যদি বন্ধ না করতে পারে, এখন যদি আমি সচেতন হইলাম কিন্তু আমার রাষ্ট্র সচেতন হইল না, রাষ্ট্র ভালো হইল না, তার মধ্য থেকে তার হাতে আমার প্রাইভেট ইনফরমেশন দেওয়া, সেই ইনফরমেশন সে হয়তো অদক্ষতায় কিংবা অসততার মাধ্যমে সেটা বিক্রি করলো, কাউকে দিয়ে দিল ইনসিকিউর লোকজনের হাতে। এখন আমি যদি নিজে সচেতন হই তাহলে তো আমার কোনো লাভ নেই, আমি ডিজিটাল লিটারেট হয়ে লাভ নেই, কারণ আমার ইনফরমেশনগুলো আমি মোবাইল কোম্পানির কাছে আছে কিংবা সরকারের অমুক জায়গায় আছে, তারা এটা বেচাকেনা করতেছে কিনা। সো ডিজিটাল সার্ভেইলেন্স বন্ধ করা এবং আমার প্রাইভেট ইনফরমেশন যেগুলো রাষ্ট্রের কাছে সংরক্ষিত আছে সেগুলোর সুরক্ষা নিশ্চিত করা, এটা যদি না হয় তাহলে আমরা আসলে অ্যাকচুয়ালি কোনো কী করতে পারবো না, মানে আমরা নিজেরা সচেতন হয়ে কোনো লাভ নেই। তো আমরা যত ইনফরমেশন পাচ্ছি যে সরকারের মধ্যেই বা রাষ্ট্রের মেকানিজমের মধ্যে বসেই অনেকে অপকর্ম করতেছে আমাদের প্রাইভেট ইনফরমেশন নিয়ে, এটা বন্ধ করতে হবে। সো এই দুই দিক থেকে যদি আমরা কি করি যে আমরা নিজেরা নাগরিকরা সচেতন হই বা আমাদেরকে সচেতন করা হয়, নিজেদের উদ্যোগে হোক, সরকারের উদ্যোগে, রাষ্ট্রের উদ্যোগে হোক, আমাদেরকে ডিজিটাল লিটারেট বা ডিজিটাল স্পেসের ব্যাপারে যত হার্ম আছে এগুলোর ব্যাপারে প্রতিটা মানুষ সচেতন হবে। 2 নম্বর হচ্ছে রাষ্ট্রের জায়গা থেকে যে দায়িত্বগুলো পালন করার আছে সেগুলো সঠিকভাবে পালন করা, এবং এরপরে 3 নম্বর হচ্ছে যে আইনের সুষ্ঠু প্রয়োগ। ডিজিটাল হার্ম হবেই, যে কোনো ডিজিটাল প্রোডাক্ট আমি ইউজ করলে আমার ভুল ত্রুটির মাধ্যমে হোক, যেভাবে হোক, আমি একটা বিপদের সম্মুখীন হইতে পারি, কিংবা একটা ক্রিমিনাল আমার পাসওয়ার্ড হ্যাক করে বা আমার প্রাইভেট কিতে ঢুকে আমার কোনো একটা ক্ষতির চেষ্টা করতে পারে। বাট এটা যদি আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে ওকে যদি আইডেন্টিফাই করা যায়, ওর বিরুদ্ধে মানে লিগাল মেজার নেওয়া যায়, দেন এটা আস্তে 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 এই ধরনের ক্রিমিনালরা নিজেদেরকে মানে এই ধরনের ক্রাইম থেকে বিরত রাখতে বাধ্য হবে। সো এই 3টা স্টেপ যদি আমরা সিমultaneously নিতে পারি তাহলে আমরা মোটামুটি একটা নিরাপদ ডিজিটাল স্পেস আমরা উপহার দিতে পারবো।